ये जो मोहब्बत है उनका है काम। अरे महबूब का जो बस लेते हुए नाम मर जाए मिट जाए हो जाए बदनाम। और ये जो मोहब्बत है। ঠিক এমন সময় সে একেবারে কাছাকাছি চলে এলো বাঁশবাগানটার, আর তার কানে গেল একটা মেয়েলি কণ্ঠের কান্না। ওই বাঁশবাগানের ভেতর লাগছে থেকে কোনো একটি দেখতে মহিলা পাচ্ছি না তো। বেশ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। শিবরাম থমকে সেখানে দাঁড়িয়ে পড়ল। মদের নেশায় তার চোখ লাল হয়ে আছে। সে তেমনি জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করল, কে কে আছো ভেতরে? কোনো উত্তর নেই, বরং কান্নার আওয়াজটা আরো জোরে হলো। মদ্যপ অবস্থায় শিবরাম প্রায় ভুলেই গিয়েছে যে এই জায়গাটার একটা বদনাম আছে। সে মদ্যপ অবস্থাতেই সে দু এক পা এগিয়ে গেল বাঁশবাগানের ভেতর দিকে। কিছুটা এগোতেই তার নজরে পড়ল বাঁশবাগানের গা ঘেঁষে একজন মহিলা মূর্তি দাঁড়িয়ে আছে। দু হাতে দুটো চোখ সে একবার ভালো করে কুঁচলে নিল, ভালো করে দেখার চেষ্টা করলো, এবং তখনই সে চোখ কজলে সেই দিকে তাকালো, তখন সামনের দৃশ্য বদলে গেল। বিএসএক্স 2.0-তে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমরা নতুন গল্প নিয়ে আসি তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য অরূপ অধিকারীর গল্প প্রেতপুরী। আর গল্পটি কিন্তু সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্পের প্রধান চরিত্রে তিতলি, রিভু, অনিতা, রঞ্জন, শিবরাম, মোহন, অতীন ও ধীরেন। আজকের গল্পের পাঠে অরূপ, গল্পের সূত্রধার আমি শ্বেতা, পোস্টার নীলেশ। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, প্রেতপুরী। রিভুর জীবনে তিনটি মোট স্বপ্ন রয়েছে। এক, সে নিজেকে চাকরি করতে দেখতে চায়। দুই, গ্রাম পঞ্চায়েত স্বপন গোস্বামীর মেয়ে তিতলিকে সে বউ রূপে দেখতে চায়। আর তৃতীয়, তাদের বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে যে বাঁশবাগানটা আছে, যেখান থেকে গ্রামের লোকেরা বলে রাত বিরাতে কান্নার শব্দ ভেসে আসে, সেই ভূতকে সে দেখতে চায়। বা বলা ভালো, সেই ভূতের ভয়টাকে গ্রামের লোকেদের মন থেকে মুছে দিতে চায়। এই তিনটি স্বপ্নের মধ্যে প্রথমটা আর দুদিন পরই সত্য হবে। গতকালই সে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছে। 1 সপ্তাহ পরে রাত 9টার ট্রেনে সে গ্রাম ছাড়বে। তার আগে কি সে পারবে তিতলিকে তার মনের কথা বলে যেতে? এত বছর ধরে ওই বাঁশবাগানকে ঘিরে একটা অহেতুক কুসংস্কারকে সে শেষ করতে পারবে? রিভুর বয়স এখন 24 বছর। বর্ধমানের একটি গ্রাম খোলসাতে সে বাস করে। বিজ্ঞানের ছাত্র সে, তাই সব কিছুকেই বিজ্ঞানের চোখ থেকে দেখা তার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। গ্রাম বাংলার ঘরে সন্ধ্যের পর ভূত প্রেত দৈত্য দানব নিয়ে যেসব গল্প জমে ওঠে, তার একটাতেও তার বিশ্বাস নেই। বিশেষ করে তাদের গ্রামে সে ছোটবেলা থেকে শুনে আসছে তার বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে যে বাঁশঝাড়টা আছে, ওখানে নাকি এক অতৃপ্ত আত্মার বাস।
বা বলা ভালো ওটি নাকি একটা ভূতেদের আড্ডা। প্রতিদিন সন্ধ্যার পর ওখান থেকে নাকি কারোর কান্না শোনা যায়, কখনো মেয়েলি কণ্ঠে, কখনো পুরুষের কণ্ঠে, কখনো বা আবার ছোট শিশুর কণ্ঠে। লোকেরা বলে ওটা নাকি প্রেতেদের প্রেতপুরী। মাত্র 4 বছর আগেই তাদের গ্রামে ইলেকট্রিকের টাওয়ার ও মোবাইলের ব্যবস্থা হয়েছে, তাই গ্রামের লোকেরা এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোর সঙ্গে নিজেদের ঠিক খাপ খাওয়াতে পারছে না। তাই গ্রামের লোকেরা যে একটু ব্যাকডেটেড এটা বলাটা ভুল নয়। রিভুর বাবা এই গ্রামেরই মাস্টার ছিলেন, তাই তার এটা কর্তব্য বাড়ি থেকে চলে যাওয়ার আগে গ্রামের এই ভূতের অহেতুক কান্নার কুসংস্কারটাকে সে মিটিয়ে দিতে চায়। এটা তো হলো তার তৃতীয় ইচ্ছের কথা, কিন্তু তার সব থেকে বড় ইচ্ছা হলো দ্বিতীয়টা। হ্যাঁ, গ্রামের প্রধানের মেয়ে তিতলিকে সে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনোই সে কথাটাকে বলতে পারেনি তাকে। ছোটবেলায় যখন তারা স্কুলে যেত তখন তার থেকে ঠিক একটি বেঞ্চি পিছনেই বসত রিভু। মাঝে মাঝে তার পিছনে ফিরে তাকানো আর তার ঠোঁটের কোণায় সেই দুষ্টু মিষ্টি হাসি মাঝে মাঝেই চোখে ভেসে ওঠে এখনও রিভুর। এটা তো গেল স্কুল জীবনের কথা, এবার কলেজের কথা বলি। ফার্স্ট ইয়ারে যখন কলেজে যেত তারা, তখন তিতলি মাঝে মধ্যেই একটা গোলাপি শাড়ি পরে কলেজে আসতো, আর তাকে এক ঝলক দেখার জন্য কত না ছেলের ভিড় জমতো সেখানে। আর সেই ভিড়ের মধ্যে একজন নিজে ছিল রিভু। কলেজের প্রায় সমস্ত ছেলে পাগল ছিল তিতলির জন্য। গোলাপি শাড়ি, কালো ব্লাউজ, খোলা চুলে যখন সে কলেজের মধ্যে প্রবেশ করত, তখন প্রতিটি যুবকের প্রায় হৃৎস্পন্দন বন্ধ হয়ে যেত। মনে হতো যেন কোনো স্বর্গের অপ্সরা নেমে এসেছে মাটিতে। রিভু সবসময় ভিড়ের এক কোণে দাঁড়িয়ে থাকতো, ভিড় থেকে আলাদা। যখন তিতলি হঠাৎ করে একবার পেছনে ফিরে তাকাতো আর তার দৃষ্টি যেত রিভুর দিকে, তখন কালো হরিণীর মতো দুটি চোখ আর লাল টুকটুকে সেই ঠোঁটের হাসিটা যেন সারা দিনের খুশি দিয়ে যেত তাকে। এক এক করে 3 বছরই কেটে গেল, কিন্তু রিভু তার মনের কথা এখনো বলতে পারেনি তিতলিকে। কলকাতায় যেতে আর মাত্র 9টা দিন বাকি আছে। তার আগেই সে তিতলিকে তার মনের সমস্ত কথা বলে যেতে চায়, কিন্তু সেই শুভক্ষণ যে কবে আসবে সেটা তার নিজেরও জানা নেই। দিন 2 পর রিভু সেই বাঁশবাগানের সামনে একটি প্রকাণ্ড ভেড়ির ওপর পা ঝুলিয়ে বসেছিল। বাঁশবাগানের এখানে বসে থাকার 2টো কারণ আছে। প্রথম কারণ, দিনে দুপুরেও এই সাইডে লোক চলাফেরা একদমই কম। আর দ্বিতীয় কারণ, সে গ্রামের লোককে দেখাতে চায় যে ভূত প্রেত বলে কিছুই হয় না। আর সে যদি এখানে একা বসে থাকতে পারে, তাতে এটা প্রমাণ হবে যে সে কতটা সাহসী। আর এই গ্রামের লোকেরা কোনো কুসংস্কার না মেনে রিভুর কথা মেনে নেবে। রিভুর হাতে তার বাবার সদ্য কিনে দেওয়া একটি টাচস্ক্রিন মোবাইল ফোন ছিল, এবং তাতে ফেসবুকের একটি প্রোফাইল যেটি লক করা রয়েছে। আজকের 9 দিন হয়ে গেল তিতলি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না। তিতলি কি আদপেও তাকে পছন্দ করে? এমন কথা ভাবছে সে বসে বসে, আর গুনগুন করছে কিশোর কুমারের ফিল্মের একটা গান। फूल से खिल के पास आ दिल के, दूर से मिल के चैन न आए, और कब तक मुझे तर पाएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। ঠিক এমন সময় পেছন থেকে তার বন্ধু রঞ্জনের গলা পাওয়া গেল। কোন রানীর স্বপ্ন দেখছো বস?
যার দেখার তারই দেখছে ভাই। আরে এখানে বসে ভূতেদের না গান শুনিয়ে যাকে শোনালে কাজ হবে তাকে গিয়ে শোনা। রিভু যেন আবার একটু শামুকের মতো কুঁকড়ে গেল। ভয় করি রে ভাই, যদি আমার মুখের ওপর ও না বলে দেয় তাহলে আমি কি করব বল? আরে হাঁদারাম, সেই কথা পরে পাওয়া যাবে, আগে তাকে গিয়ে তুই আই লাভ ইউটা তো বল। বলছিস? হ্যাঁ বলছি। ঠিক আছে, আমি কাল তাকে বলবো খন। কাল নয়, এখনই চল আমার সঙ্গে। এখন? এখন কোথায় যাব? আরে আমি খোকনদের মিলে মাছ ধরতে যাবো বলে সবে বড়শি নিয়ে ঘর থেকে বেরিয়েছি, আর তখনই দেখলাম যে রাস্তা দিয়ে অনিতা আর তিতলি নদীর ধারে যাচ্ছে। বাবা, বুঝতে আর বাকি থাকে, নদীর ধারের উপরে বাবলা গাছের তলাতে নতুন বেঞ্চিগুলো রয়েছে, ওখানে আজকাল প্রেমিক প্রেমিকারা বসে গল্প গুজব করে। আর আমার মন বলছে যে ওই মাল দুটো ওখানেই গেছে। হ্যাঁ, তো আমরা ওখানে গিয়ে কি করব? ওরে বোকা চন্দ্র, এটাও বুঝতে পারছিস না? আমি আজ অনিতাকে প্রপোজ করব, আর যখন আমি আর অনিতা ওইখানে থাকবো না, তুই সেই সুযোগ নিয়ে তিতলিকে প্রপোজ করবি। রঞ্জনের এই কথাগুলো শুনে রিভুর হৃদস্পন্দন যেন আরো বেড়ে গেল। বলল, ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি পারবো তো? আরে হ্যাঁ হ্যাঁ পারবি, আমি সাইকেল নিয়ে এসেছি, উঠে পড়। রিভু উঠে রঞ্জনের সাইকেলে চেপে বসল। তারপর ওরা রওনা দিল নদীর দিকে। 10 মিনিট পরে ওরা পৌঁছালো নদীর ধারে। সেখানে নতুন বেঞ্চের একটাই বসে রয়েছে তিতলি, আর সামনে অনিতা তার ফটো তুলছে। তিতলিকে দেখেই রিভুর হার্টবিট বেড়ে গেল। রঞ্জন একটা অশ্বত্থ গাছের নিচে রাখলো তার সাইকেলটা। তারপর এগিয়ে গেল অনিতা আর তিতলির দিকে। কয়েকবার যাওয়ার পরেই সে দেখল রিভু এখনো সেইখানেই দাঁড়িয়ে আছে। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন হাদারাম? চল, ওরা একাই আছে, এর থেকে ভালো সুযোগ আর পাবি না, তুই চল। ভাইরে, আমার না ভীষণ ভয় করছে। আমি না হয় কাল ওকে কলেজ যাওয়ার সময় জানিয়ে দেব। ও, কোথাকার বীর পুরুষ এলেন রে! হ্যাঁ, এই ফাঁকা জায়গায় উনি বলতে পারছেন না, আর কলেজে যাওয়ার সময় ওনাকে গাড়ি থামিয়ে বলবে। বোকা চন্দ্র আমার, চল চল, অত ন্যাকামো করিস না। উম, উম, যাব? রঞ্জন রিভুর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ওদের কাছে পৌঁছে রঞ্জন হাত ছেড়ে দিল রিভুর। অন্যদিকে তিতলি আর অনিতা কিছুক্ষণ আগেই লক্ষ্য করেছিল যে দুজন ছেলে তাদের দিকে আসছে, এবং এই দুজনকেই তারা খুব ভালো করেই চেনে। রঞ্জনের চোখ ছিল সরাসরি অনিতার দিকে, কিন্তু অন্যদিকে রিভু চেয়েছিল মাটির দিকে। রঞ্জন এবারে সরাসরি অনিতাকে বলল, অনিতা, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলার চেষ্টা করছি, কিন্তু মাইরি বলার সাহস হচ্ছিল না, তাই আজ বলতে এলাম। অনিতার ঠোঁটে তখন দেখা দিয়েছে হালকা হাসি। রঞ্জন তার পকেটে হাত দিয়ে বের করে আনলো সদ্য সাহাদের বাড়িদের সামনে ফোটা একটি টাটকা গোলাপ। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ অনিতা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ না করো না। অনেক সাহস করে তোমাকে আজকে বলতে এসেছি, তুমি যদি না করো তাহলে আমার এই নরম মুখটা ভেঙে যাবে অনিতা। অনিতা মুখ টিপে একবার তিতলির দিকে তাকালো। তারপর কয়েক পা এগিয়ে এলো রঞ্জনের সামনে। হাত বাড়িয়ে গোলাপটা হাতে নিয়ে সে রঞ্জনকে বলল, এতই যদি ভালোবেসে থাকো তাহলে আগে কোনোদিন বলনি কেন? কলেজে বলতে পারতে। আরে ধুর, কলেজে অত ভিড়ের মধ্যে আই লাভ ইউ বলার কোনো মানে হয় নাকি? জায়গা তো এটাই, এত সুন্দর নদীর ধার, তার মধ্যে হালকা হালকা বাতাস বইছে, তার মধ্যে তুমি আর আমি দুজন লাভ বার্ড। অনিতার গাল লজ্জায় লাল হয়ে গেল। সে একবার তিতলির দিকে তাকালো, তারপর রঞ্জনের দিকে তাকিয়ে বলল, সত্যি কথা বলতে কি, আমিও তোমায় লাইক করতাম, আর আজ তোমার মুখে শোনার পর আমিও বলছি আই লাভ ইউ টু। এই কথাগুলো শোনার পর
রঞ্জনের মুখে একটা আলাদাই খুশির ভাব ফুটে উঠল। সে অনিতাকে উদ্দেশ্য করে বলল, এই কথা শোনার জন্য তো আমার কান কত দিন ধরে অপেক্ষা করে আছে জানো। আজ ফাইনালি তুমি আমাকে বললে। চলো না, ওই দিকটা একটু যাওয়া যাক। অনিতা একবার তিতলির দিকে তাকালো। তিতলি চোখ টিপে সম্মতি জানালো। তারপর রঞ্জন হাত বাড়িয়ে দিল অনিতার দিকে। অনিতাও তার বাম হাতে বাড়িয়ে দিল রঞ্জনের দিকে। দুজনের মুখেই একটা স্নিগ্ধ হাসি। তারপর দুজন মিলে একটু ঘুরে চলে গেল পিছনের দিকে। সেখানে পড়ে রইল শুধু তিতলি আর রিভু। তিতলি লক্ষ্য করল রিভু একটু খুসখুস করছে। তিতলি একটা বাঁকা হাসি নিয়ে একটু এগিয়ে গেল রিভুর দিকে। তারপর বলল, রিভু, শুনলাম তুমি নাকি চাকরি পেয়েছো। রিভু নিঃশব্দে মাথা নাড়ল। তা কবে যাচ্ছ? রিভু প্রায় অস্ফুট স্বরে বলল, 7 দিন বাদে। এইবার তিতলি ঘুরে দাঁড়ালো। বিকালের এই পড়ন্ত রোদে হালকা পিঙ্ক কালারের চুড়িদারে তিতলিকে অপার্থিব সুন্দর লাগছে। এবার রিভুর দিকে চেয়ে তিতলি বলল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? রিভু এখনো চুপ, কিন্তু এইবার তিতলি যা করল তাতে রিভুর হৃদস্পন্দন আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল। তিতলি দুহাতে রিভুর মুখটা তার দিকে তুলে নিল। তিতলি অনুভব করল রিভুর সারা শরীর ঠক ঠক করে কাঁপছে। সে বলল, হ্যাঁ দাঁড়াম, যখনই আমি কলেজ ঢুকি তখনই আমার দিকে অমরভাবে তাকিয়ে থাকো কেন? কি ভেবেছো আমি কি কিছু লক্ষ্য করি না নাকি? রিভুর মুখ লাল হয়ে উঠল। তুমি আমায় নোটিস? আমি সব লক্ষ্য করতাম। আর তোমাকে যে আমি কতটা পছন্দ করি সেটা তুমি নিজেও জানো না, বুঝলে? এইবার রিভু একটা হালকা অভিমানের সুরে বলল, তাহলে ফেসবুকে যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করনি তুমি, কেন? তিতলি এক দৃষ্টিতে চেয়ে আছে রিভুর দিকে। তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে ওঠে। আমি ওসব ভার্চুয়াল মিটিংয়ে বিশ্বাস করি না। আমি চেয়েছিলাম তুমি সামনে দাঁড়িয়ে আমাকে প্রপোজ করবে, কিন্তু তুমি তো করলেই না। তাই আজ রঞ্জন আর অনিতাকে বলে প্ল্যান বানিয়েছিলাম। রিভুর চোখ বড় বড় হয়ে গেল। মানে তুমি রঞ্জন? আগে হ্যাঁ মশাই, আজ সকালে রঞ্জন অনিতাকে প্রপোজ করতে ওর বাড়ি গিয়েছিল, আর আমি তখন তো ওখানেই ছিলাম। আর ওর মুখে শুনি তুমি 7 দিন বাদে গ্রাম ছেড়ে চলে যাবে। তাই এসব নাটক। তোমার কি মনে হয় বাবা আমাকে বডিগার্ড ছাড়া একা কোথাও যেতে দেবে? রিভুর যেন কথাগুলো বিশ্বাস হচ্ছিল না। এত আনন্দ সে এর আগে কখনোই অনুভব করেনি। সে তিতলির একদম সামনে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাতে তিতলির হাত দুটো ধরে বলল, তুমি সত্যি বলছো তো? আমার যেন এখনো স্বপ্নের মতো লাগছে গো। এই একটু আমাকে একটু চিমটি কাটো তো। তিতলি রিভুর চোখে চোখ রাখলো। তারপর তার ডান গালে একটা চুমু খেলো। সব সত্যি। তুমি এক ফোঁটাও স্বপ্ন দেখছো না। রিভু এবার নিজের ডান গালে হাত দিয়ে নিচে বসে পড়ল। তারপর তিতলির বাম হাতটা তার হাতে ধরল। তিতলি, আমি জানি না আমি তোমাকে কিভাবে বলবো কথাটা। আমি এতদিন ধরে চেষ্টা করেছি তোমার সামনে এই কথাটা বলবার, কিন্তু কখনো আমার মনের মধ্যে সেই সাহসী হয়নি যে তোমাকে তোমার সামনে দাঁড়িয়ে আমি এই কথাটা বলতে পারবো। কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই যে
আই আই রিয়েলি লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। এইবার তিতলিও রিভুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর তার দুই হাত রিভুর দু কাঁধে রাখল। তারপর দুজনের আরও একটু কাছে সরে গেল। তিতলির চোখগুলো ভীষণ উজ্জ্বল। সে এইবার যা করতে চলেছিল সেইটা সম্বন্ধে রিভুর একটুকু ধারণা ছিল না। তিতলি রিভুকে জড়িয়ে ধরল। তার ঠোঁটে নিজের নরম গোলাপের পাপড়ির মতো দুটো ঠোঁট রাখল। এক অনির্বাচনীয় উত্তেজনায় দুজনেরই শরীরে শিহরণ খেলে গেল। তাদের এই চরম মোমেন্টে কাঠি করার জন্যই একটু দূরে দাঁড়িয়েছিল রঞ্জন। সে আর অনিতা দুজনেই মুখ চেপে হাসল। তারপর এগিয়ে এলো তাদের দিকে। পিছনে ঠিক দাঁড়িয়ে রঞ্জন গলা খাঁকরানি দিয়ে বলল, বলছি তোমাদের হলো? রঞ্জনের গলা পেয়ে তিতলি ও রিভু দুজনে ছিটকে সরে দাঁড়ালো। দুজনেরই মুখ লাল হয়ে আছে। তিতলি মুখ টিপে অনিতার কাছে এসে দাঁড়ালো। আজ তাহলে এই পর্যন্তই থাক। কাল এইখানে ঠিক এই সময় আবার না দেখা হবে? কি বলো রিবুদা? রিভু নিঃশব্দে মাথা চুলকোতে লাগলো। তার মুখ লজ্জায় লাল হয়ে আছে। অন্যদিকে তিতলি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটু হেসে রিভুকে উদ্দেশ্য করে বলল, তাহলে কাল আবার দেখা হচ্ছে। তিতলির ওই সুমধুর কণ্ঠস্বর শুনে আবার যেন একটু মোহগ্রস্ত হয়ে পড়ল রিভু। তারপর তিতলির চোখে চোখ রেখে নিঃশব্দে মাথা নাড়ল। তিতলি আর অনিতা গ্রামের পথের দিকে চলল। এবার রঞ্জন ও রিভু চলল বাঁশ বাগানের পথ দিয়ে। যেতে যেতে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হতে লাগলো। সালা, তুই যে ঠিক মোমেন্টে কাঠি করলি, আর একটু পরে আসতে পারলি না? তুই চুপ কর তো বালটা। আমি যদি সকালবেলা না যেতাম তাহলে তুই এই সুযোগটাও পেতিস না। রিভু আনন্দের সঙ্গে রঞ্জনকে জড়িয়ে ধরল। থ্যাঙ্কস ব্রো, তুই যদি আজকে না থাকতিস তাহলে হয়তো আমি এই সুযোগটাই পেতাম না। রঞ্জনের কাছে সাইকেল রয়েছে, কিন্তু তাও তারা দুজনে হেঁটে চলেছে পথ দিয়ে। কথোপকথনের মধ্যে তারা দুজনেই লক্ষ্য করল যে অনেকক্ষণ আগে সূর্য অস্ত গিয়েছে। চারিদিকে অন্ধকারের একটা প্রলেপ ছড়িয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে রিভুরা চলেছে বাঁশ বাগানের কাছে। বাঁশ বাগানের দিকে লক্ষ্য পড়তেই রিভু বলে উঠল, ভাই, আজ আমি প্রচণ্ড খুশি। আমার 3টে স্বপ্নের মধ্যে 2টো তো পূরণ হয়েই গেল। এইবার শুধু 3 নম্বর, মানে আমাদের এই বাঁশ বাগানের ভেতরে ভূতের রহস্যটা সলভ করতে পারলেই গ্রামের লোকেদের সমস্যার সমাধান হবে। আমি সবাইকে বুঝিয়ে দিতে চাই যে সন্ধ্যের পর সবাই যে কান্না বলে যেটাকে ভুল করে সেটার কিছুই নয়, বাঁশে বাঁশে ঘষটা লেগে যে আওয়াজ বেরোয় সেইটা। রঞ্জন কিন্তু রিভুর এই কথায় খুব একটা উৎসাহ দেখালো না। সে একটু ভয়ে ভয়ে বলল, দেখ ভাই, তোর এই প্রথম দুটো ইচ্ছে যে পূর্ণ হওয়ার সেটা আমি জানতাম, কিন্তু ওই 3 নম্বরটা করতে যাস না ভাই। সত্যি হোক বা না হোক, পৃথিবীতে কিছু জিনিস আছে যেটাকে যুক্তি দিয়ে বোঝানো যায় না, আর তুই সেটা বুঝলেই আমি খুশি হব। যাকে অনেক দেরি হয়ে গেল, চ তাড়াতাড়ি পা চালা। রঞ্জনের এই শেষের কথাগুলো কিন্তু রিভুর খুব একটা মনোপ্রুত হলো না। সে সেই মুহূর্তেই সাইকেলের উপর চেপে বসল, কিন্তু মন থেকে তার এই 3 নম্বর ইচ্ছের কথাটা কিন্তু মুছে গেল না। তারা সেখান থেকে চলে যাওয়ার পর বাঁশবাগানের ভেতরের অন্ধকার থেকে এক জোড়া জ্বলন্ত চোখ বেরিয়ে এলো। তারপর তার পিছন পিছন আরও এক জোড়া। সেদিন শহর থেকে শিবরাম এবং মোহন
তাদের ফসল বিক্রি করে বাড়ি ফিরছিল। রাস্তায় একটি ঠেকেতে তারা মদ্যপান করে। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই তারা দুজনেই গ্রামের বড় রাস্তা দিয়ে না হয়ে বাঁশ বাগানের ছোট পথটাই ধরাই উচিত ভাবল। দুজনের হাতেই একটা করে ছোট টর্চ ছিল। শিবরাম একটু বেশি এবং মোহন একটু কম মদ্যপান করেছিল। তারা যখন বাঁশ বাগানের কাছ থেকে কিছুটা দূরে ছিল, তখন হঠাৎ মোহন বলে উঠল, এই রাস্তাটা ভালো নয়। সে শিবরামকে উদ্দেশ্য করে বলল, এই ভাই, আমরা তাড়াতাড়ি যাওয়ার চক্করে ভুল রাস্তা ধরেছি। ভাই, দুজনে তো আছি, বড় রাস্তা দিয়ে যাওয়াই ভালো। তুই তো জানিস ওই বাঁশ বাগানে ভূত পেতের বাস। চল ভাই, ভাই, বড় রাস্তা দিয়েই যাওয়া যাক। ছাড় তো বাল, যত তবে আজকের কুসংস্কার নিয়ে কোনো বেঁচে আছিস। আমি তো সঙ্গে আছি, কিচ্ছু হবে না, চল। না না ভাই, এইসব জিনিস একদম গাছজোয়ারি করা উচিত নয়। বলে যাচ্ছিস কেন? বাড়িতে আমাদের দুজনেরই বউ বাচ্চা রয়েছে। আমাদের যদি কিছু হয়ে গেছে, তারা বাঁচবে কি করে? আরে বোকা ছিল না তো, চুপ কর তো মা। আমি তো বলছি আমি আছি তো। ভয় কিসের তোদের? তো চিন্তা কিসের? তা সত্ত্বেও যদি তোর ভয় করে, তাহলে তুই যা বাল, আমি একাই যাব। ভাই, আমি কিন্তু তোদের শেষবারের মতো বলছি, তুই যাবি তো চল, না হলে কিন্তু আমি একাই বড় রাস্তা দিয়ে চলে যাব। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর মতো বিদুর ডিমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুই চলে যা, আমি একাই যাব। মোহন বুঝতে পারল তার কোনো কথারই আর শিবরামের ওপর কোনো ফল হবে না। তাই সে আর কথা না বাড়িয়ে পিছনে ফিরে হাঁটা দিল। পিছনে ফিরে চলে যেতে দেখে মোহনকে আরও কটা অকথ্য গালাগাল দিল শিবরাম। তারপর সামনের দিকে এগিয়ে চলল। কয়েক মিনিট পরেই সে বাঁশ বাগানের একেবারে কাছে এসে পড়ল। সে গুনগুন করে একটা হিন্দি গান গাইতে গাইতে এগোচ্ছে। ये जो मोहब्बत है उनका है काम, अरे महबूब का जो बस लेते हुए नाम, मर जाए मिट जाए हो जाए बदनाम, और ये जो मोहब्बत है। ঠিক এমন সময় সে একেবারে কাছাকাছি চলে এলো বাঁশবাগানটার। আর তার কানে গেল একটা মেয়েলি কণ্ঠের কান্না। বাঁশবাগানের ভেতর থেকে কোনো একটি মহিলা বেশ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। শিবরাম থমকে সেখানে দাঁড়িয়ে পড়ল। মদের নেশায় তার চোখ লাল হয়ে আছে। সে তেমনি জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করল, কে আছো ভেতরে? কোনো উত্তর নেই, বরং কান্নার আওয়াজটা আরও জোরে হলো। মদ্যপ অবস্থায় শিবরাম প্রায় ভুলেই গিয়েছে যে এই জায়গাটার একটা বদনাম আছে। সে মদ্যপ অবস্থাতেই সে দু এক পা এগিয়ে গেল বাঁশবাগানের ভেতর দিকে। কিছুটা এগোতেই তার নজরে পড়ল বাঁশবাগানের গা ঘেঁষে একজন মহিলা মূর্তি দাঁড়িয়ে আছে। দু হাতে দুটো চোখ সে একবার ভালো করে কুঁচলে নিল, ভালো করে দেখার চেষ্টা করল, এবং তখনই সে চোখ কজলে সেই দিকে তাকালো, তখন সামনের দৃশ্য বদলে গেল। যেখানে মহিলার জায়গায় দাঁড়িয়ে রয়েছে একজন পুরুষ। পুরুষটির পরনের পোশাকটি তার বড় চেনা চেনা লাগলো। সেই দিকে লক্ষ্য করে সে কয়েক পা আরও এগোতেই
পেছন থেকে কেউ তার গলাটা পেঁচিয়ে ধরলো। তার গলার ওপর সে অনুভব করলো একটা প্রচণ্ড চাপ। কালো ও ঠান্ডা হাত তার গলাটাকে পেঁচিয়ে ধরেছে। শিবরামের নিঃশ্বাস প্রায় বন্ধ হতে চলল এবং সেই মুহূর্তেই তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি তার দিকে ঘুরে দাঁড়ালো। তার মুখ ভর্তি দাড়ি গোঁফ এবং চোখ দুটো ভাটার মতো জ্বলছে। এবার সামনের সেই লোকটিকে ধীর পায়ে তার দিকে এগিয়ে আসতে দেখা গেল। লোকটার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু পরনের পোশাকটি তার ভীষণ চেনা। এই পোশাকটা পরেই তার সঙ্গে একটু আগে হেঁটে আসছিল তারই বন্ধু মোহন। সামনের লোকটার মুখ এইবার দেখা যাচ্ছে। হ্যাঁ, মোহনই বটে। তার ঘাড়টা একদিকে কাত হয়ে আছে, জিভ বেরিয়ে এসেছে, আর তার থেকে ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে পড়ছে। শিবরামের প্রাণ পাখিটা এবার বেরিয়ে গেল। শিবরামের নিথর দেহটাকে দুটো আবছা মূর্তি টেনে নিয়ে চলল বাঁশ বাগানের ভেতরটাতে। দুজনের মুখেই নির্মম হাসি। যখন শিবরাম অকথ্য গালাগাল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন মোহন পিছিয়ে গিয়েছিল। কিন্তু পরক্ষণে তার মনে হলো তার এই প্রাণের বন্ধুটিকে সে একা ফেলে যেতে পারবে না। তাই তখনই সে পিছনে ফিরে আসছিল। আর তখন সে দেখল তার সামনে দাঁড়িয়ে শিবরামের এক ভৌতিক মূর্তি। দু এক পা পিছতে গিয়েই কিছুতে একটা পা হটকে সে পড়ে গিয়েছিল এবং সেই মূর্তি এসে তার গলাটাকে চেপে মুচড়ে দিয়েছিল বাম দিকে। তারপর তাকেও টেনে নেওয়া হয়েছিল এই বাঁশ বাগানের ভিতরে। পরদিন সকাল থেকে শিবরাম নিখোঁজ। শুধু তাই নয়, তার সাথে মোহনও নিখোঁজ। খোঁজ না পাওয়ায় গ্রামবাসীরা যখন তাদের বউদের কাছে জিজ্ঞাসা করতে গেল, তখন জানা গেল যে গতকাল রাতে দুজনে বাড়ি ফেরেনি। সকালবেলা তারা দুজনেই গিয়েছিল শহরে নিজেদের ধান বিক্রি করতে। সন্ধ্যের মধ্যেই ফিরে আসার কথা ছিল, কিন্তু কয়েকজন গ্রামের বাইরে ঠেকে তাদের দেখেছিল। তারপর কয়েকজন বলল যে তারা নাকি বাঁশ বাগানের রাস্তার দিকে এসেছিল শেষবার, কিন্তু তারপর তাদেরকে আর দেখা যায়নি। এই কথাগুলো রিভু ও রঞ্জনের কানেও গেল, কিন্তু তারা কেউই অতটা এতে আমল দিল না। তাদের মনে তখন অন্য সুখের চিন্তা ভাবনা। পরদিন নদীর ধারে আবার তাদের চারজনের সঙ্গেই দেখা হলো। রঞ্জন আর অনিতা একটু দূরে একটা বেঞ্চিতে বসেছিল, আর অন্য একটা বেঞ্চিতে বসেছিল রিভু আর তিতলি। রিভু যতই তিতলির সম্বন্ধে জানছে, ততই অবাক হয়ে যাচ্ছে। তাদের দুজনের পছন্দ, তাদের দুজনের চাওয়া পাওয়া প্রায় একই, এবং এও ভাবছে যে একজন প্রধানের বাড়ির মেয়ে হয়েও এত সাধারণ হওয়া যায় কি করে। তার নম্র স্বভাব, তার কথা বলার সেই মিষ্টতা এবং পাগল করা তার মুখের হাসি, সত্যি সব কিছু যেন অপার্থিব। রিভু বলল, সত্যি যে তোমাকে আমার কাছে পাবো সেটা আমি কোনোদিন ভাবিনি তিতলি, আর এখনও যেন আমার বিশ্বাস হচ্ছে না। অনেক হয়েছে ওইসব কথা, বাদ দাও। আমি কাল এখানে আসবো না। কেন? না মানে, রোজ রোজ এলে বাবা সন্দেহ করতে পারে। যদি বলে তোমার সাথে বডিগার্ড নিয়ে যাও, তখন কি করব? তাও ঠিক। তাহলে আবার কবে দেখা হবে? সেটা আমি ফেসবুকের মেসেঞ্জারে তোমাকে জানিয়ে দেব। ফ্রেন্ড রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করেছি। দুজনের মুখেই
স্নিগ্ধ হাসি দেখা গেল। তারপর সবাই সেখান থেকে উঠে পড়ল। এরপর 2 দিন কেটে গেল। রিভু আর তিতলির আর দেখা হয়নি। কাল বাদে পরশু রিভু চলে যাবে কলকাতায়। যাবার আগে কি আর তার দেখা হবে না তিতলির সঙ্গে? আরও একটা দিন কাটল। কাল রিভু রাত 9টার ট্রেনে গ্রাম ছাড়বে। সন্ধে 6টায় সে হাতের মেসেঞ্জারটা খুলে বসেছে তিতলির একটা মাত্র মেসেজের অপেক্ষায়। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। দেখল আননোন নাম্বার। কলটা রিসিভ করতেই রিভুর অতি পরিচিত একটা সুমধুর কণ্ঠস্বরে তার কান ভরে গেল। এই কণ্ঠটা কার সেটা আর বলে দিতে হবে না রিভুকে। এটা তিতলির গলা। ফোনের ওপাশ থেকে তিতলি বলল, কি মিস্টার, আমাকে মিস করছিলে? হ্যাঁ খুব। আর মিস করতে হবে না, তাড়াতাড়ি চলে এসো তো। তোমাদের বাড়ির পিছনের ওই বাঁশবাগানটা থেকে একটু দূরে। আমি অপেক্ষা করছি। তুমি সন্ধেবেলায় ওখানে একা এসেছো? তোমার মতো আমিও ভূতে বিশ্বাস করি না, তাই এই জায়গাটাই বেস্ট মনে হলো। নাও নাও, আর দেরি করো না, আমাকে বাড়িও তো ফিরতে হবে। তাড়াতাড়ি এসো। এখনই আসছে সুইটহার্ট। ফোনটা কেটে রিভু তাড়াতাড়ি একটা জামা গায়ে গলিয়ে নিল। ভালো হয়েছে আজ এই সময় বাবা মা কেউই বাড়িতে নেই। তারা দুজনেই গিয়েছে তার জন্য কেনাকাটা করতে। থাকলে হয়তো এমন সময় তাকে কোনো মতেই পেছনের ওই বাঁশ বাগানের কাছে যেতে দিত না। সে তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে পেছন দিকে চলল। সবে 6:30। তাও যেন মনে হচ্ছে গভীর রাত। একা একা এই প্রথম এই রাস্তায় এলো রিভু। তাই তার যেন কেমন একটু অস্বস্তি হচ্ছিল। সেটা ঠিক ভয় বলা চলে না। একা একা এই রাস্তায় কোনোদিনও সে আসেনি এবং জায়গাটা অত্যাধিক নির্জন। তাই যেন একটু গা শিরশির করছিল। বাঁশবাগানের প্রায় মাঝ বরাবর এসে সে দেখতে পেল একটি সাদা রঙের গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে। গাড়ির হেডলাইট দুটো নেভানো। তিতলি কোথায় আছে তাও এখান থেকে বোঝা যাচ্ছে না। রিভু গাড়ির কাছে এগিয়ে গিয়ে হাঁক দিল, তিতলি, তিতলি, তিতলি কোথায় তুমি? জবাবে গাড়ির পেছনের দরজাটা খুলে গেল। সেখান থেকে তিতলি তাকে ইশারা করে গাড়ির ভেতরে ডাকল। তিতলিকে দেখা মাত্রই তার সেই অস্বস্তিটা কোথায় যেন উবে গেল। সে গাড়ির ভেতরে গিয়ে ঢুকল। আজ অন্য দিনের তুলনায় একটা অন্যরকম সুগন্ধ বেরোচ্ছে তিতলির গা থেকে। সুবাসটা কেমন একটা নেশার মতো ঠেকছে তার। সে বলল, গন্ধটা বেশ দারুণ লাগছে তিতলি। বাই দ্য ওয়ে, তুমি কি একা এত দূর গাড়ি চালিয়ে এসেছো? কেন, তুমি কি ভেবেছো আমি শুধু পড়াশোনাই করতে পারি? আরে না না, আমি তেমন কিছু বলতে চাইনি। আসলে কিছু একটা বলতে যাচ্ছিল রিভু, কিন্তু তিতলি তার আগেই তার ডান হাতের আঙুল দিয়ে রিভুর ঠোঁটটা চেপে ধরল। তারপর নিজের ঠোঁট দুটো রিভুর ঠোঁটের একদম সামনে নিয়ে এলো। রিভুর কিছু বোঝবার আগেই সে তার ঠোঁটটা চেপে ধরল রিভুর ঠোঁটে। জিভের লালাটা উড়ে দিল রিভুর মুখের ভিতর। কিছুক্ষণ এমনভাবে চলল দুজনের চুম্বন। রিভু হঠাৎ যেন এক প্রকার ঠেলে সরিয়ে দিল তিতলিকে। কি হলো? না মানে, আমার যেন কেমন একটা লাগছে। কেন, তুমি কি চাও না আমি তোমার কাছে আসি? তিতলির কথাগুলো যেন কেমন একটা লালা জড়ানো। তার চোখ মুখ থেকে ঠিকরে বেরোচ্ছে
কেমন এক ধরনের জ্যোতি। সে আর রিভুর কোনো উত্তরের অপেক্ষাই করল না। তিতলি এবার একটা অন্যরকম কাজ করলো। সে নিজের ঠোঁট কামড়ে তারপর তার গলা থেকে ওড়নাটাকে সরিয়ে ফেলল। তিতলির বক্ষ ভাঁজটা উদ্ভাসিত হয়ে উঠল রিভুর কাছে। সে নিজের শরীরটাকে আরও একটু নিচের দিকে ঝোঁকালো, যাতে তার স্তনযুগলের অর্ধেক বেরিয়ে এলো প্রায়। তুমি চাও না আমাদের শারীরিক মিলন ঘটুক? গাড়িতে প্রথমে ঢুকেই সে যে সুগন্ধটা পেয়েছিল সেটা যেন এখন আরও তীব্র হয়ে গেছে। রিভুর শরীরে এবার কামনার আগুন জ্বলে উঠল। সে হঠাৎ করেই জড়িয়ে ধরল তিতলিকে। একজোড়া সদ্য যৌবনে পা দেওয়া যুবক যুবতী একটা বন্ধ গাড়ির ভিতরে কামরসে খোঁজে ব্যস্ত হয়ে উঠেছে। গাড়িটা এবার তীব্রভাবে ঝাঁকুনি দিচ্ছে। গাড়ির ভিতরে থাকা দুটো সম্পূর্ণ নগ্ন শরীর যৌন মিলনে ব্যস্ত। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় পুরুষটি তো স্বাভাবিক মিলনেই ব্যস্ত, কিন্তু নারী মূর্তিটা যেন অন্য রকম একটা দিক খুঁজে বেড়াচ্ছে। তার শরীরটা একটা অন্য কিছুরই খুঁজে চলেছে বলে মনে হলো। সময় এখন বিকেল 6টা। তিতলির মোবাইল ফোনটা হঠাৎ করে বেজে উঠল। কল রিসিভ করার সময় ফোনের নাম্বারটা তাকে একটু বিস্মিত করলো। আননোন নাম্বার থেকে একটা কল এসেছে। তিতলি কলটা রিসিভ করলো। হাই সুইটহার্ট, কি করছো? রিভু, তুমি তুমি আমার নাম্বার কোত্থেকে পেলে? আমি তো তোমাকে নাম্বার দিইনি এই কারণেই, কারণ আমি জানতাম তোমার কাছে নাম্বার থাকলে তুমি আমায় কল করতে পারো, এবং এবং সেই কলটা যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে যে কি হবে একবার কখনো ভেবে দেখেছো? সরি ডিয়ার, বাট তোমার কথা ভীষণ মনে পড়ছিল। তুমি তো জানো আমি কালই চলে যাব, তাই যদি যাবার আগে একবার তোমার সঙ্গে দেখা হয়ে যেত। হ্যাঁ রিভু, আমি জানি তুমি কাল চলে যাবে। আমিও চাই তোমার সাথে দেখা করতে, কিন্তু কিন্তু এই দুদিন বাড়িতে লোকজনের সাথে তোমার সঙ্গে একদম কথা বলে উঠতে পারিনি গো। সবই জানি, কিন্তু দেখো কালই তুমি চলে যাব, তাই তোমার সঙ্গে একবার দেখা করে যেতে চাই। জানি না তো আবার কবে দেখা হবে, তাই তুমি যদি আজ আমাদের পেছনের বাঁশ বাগানের সামনে একবার দেখা করতে, তাহলে। ওয়েট ওয়েট ওয়েট, তোমাদের ওই পিছনের বাঁশবাগানটা তো ভুতুড়ে বলে বদনাম আছে, আর তুমি আমাকে ওখানেই রাখছো? আমি তো জানতাম যে তুমি আজকালকার মেয়ে, তুমি হয়তো এসব ভূত টুতের বিষয়ে বিশ্বাস করো না, কিন্তু এখন দেখছি তুমিও। নিজের প্রেমিকের কাছ থেকে কেই বা চায় ভীতু নাম নিতে, তাই তিতলি তাড়াতাড়ি বলে উঠল, আরে না না, আমি কি ওরকম ভাবে বলেছি নাকি? ঠিক আছে, আমি এখনই আসি। ফোনটা কেটে কাউকে কিছু না জানি তিতলি তাদের একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বাঁশবাগানের কাছে গাড়ি থামিয়ে সে নেমে পড়ল, কিন্তু আশেপাশে কোথাও রিভুকে দেখতে পেল না। সে ডাকলো, রিভু, রিভু, রিভু। এই তো আমি। খুব কাছ থেকে সে উত্তরটা পেল। পিছনে ফিরে তাকাতে সে দেখল রিভু একটি বাঁশ গাছের নিচে
আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে। তিতলি সেই দিকে এগিয়ে গেল। কাছে যেতেই সে রিভুর মুখে একটা অদ্ভুত ধরনের হাসি লক্ষ্য করল। কি ব্যাপার, তুমি এরকম অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? রিভু তিতলির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তার সামনের দিকে এগিয়ে গেল। দু হাত দিয়ে ধরল তার কোমর, তারপর তাকে টেনে ধরল নিজের শরীরের সঙ্গে। তিতলির ঠোঁটের একদম সামনে নিজের ঠোঁট নিয়ে গিয়ে বলল, যাতে আমাদের কেউ দেখে না ফেলে। তিতলি একটু অবাক লাগলো। রিভুর এই আচরণ তাকে ভালোই অবাক করেছে। রিভুর ডান হাতের আঙুল খেলা করতে শুরু করলো। প্রথমে তিতলির কপাল, তারপর গাল, ঠোঁট। ধীরে ধীরে তার হাত নামতে শুরু করলো। প্রথমে গলা, তারপর তিতলির স্তনযুগলের উপর। তিতলিও যেন রিভুর হাতের এই খেলাটা উপভোগ করছিল। সে বলল, তুমি তাহলে আমাকে এর জন্য ডেকেছিলে, তাই না? হুম। রিভু এখনো চুপ। সেইবার ঠোঁট রাখলো তিতলির নরম গোলাপের পাপড়ির মতো দুটি ঠোঁটে। মৃদু কেঁপে উঠল তিতলির শরীর। সে দু হাতে চেপে ধরল রিভুর মাথা। রিভু এবার মুখ রাখলো তিতলির ঘাড়ে, জিভ দিয়ে চাটতে শুরু করলো তার ঘাড়টা। তিতলিরও শরীর গরম হয়ে উঠেছে। সেও কামনার এই প্রথম সুখ পেতে চায়। তিতলি তার নিজের ঠোঁট কামড়ে ধরল। দুজনেই উত্তেজনায় হালকা হাঁপাচ্ছে। এখন তিতলির মুখটা ছিল রিভুর ঘাড়ের ওপর। হঠাৎ করে তিতলির নজরে পড়ল তাদের পিছনের ঘন একটা বাঁশ গাছের নিচে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে। রিভু, রিভু, কি হলো ডার্লিং? ওই দেখো, ওই দেখো, ওই বাঁশ গাছের নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? তাই তো, চলো তো দেখি। এই, আমরা ওখানে একা একা যাব? কেন, তুমি কি ভয় পাচ্ছ? কই, আহ, কই না তো। আমি কোথায় ভয় পাচ্ছি? মোটেও ভয় পাচ্ছি না আমি। তাহলে চলো দেখি ওখানে কি আছে। হুম, চলো। যৌন ক্রিয়ায় ক্লান্ত হয়ে রিভু কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। রিভুর ঘুম ভাঙল একটা কান্নার শব্দে, একটি মেয়েলি গলার কান্না। যখন তার চোখ খুলল সে তখন দেখল নিজেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায়। কিন্তু তিতলিকে সে গাড়ির ভিতরে দেখতে পেল না। তাড়াতাড়ি নিজের প্যান্ট শার্ট পরে সে গাড়ি থেকে বেরোলো। যে কান্নার শব্দ শুনে তার ঘুম ভেঙেছিল সেটা এখন আর শোনা যাচ্ছে না। সে চারিদিকে তিতলিকে খুঁজতে লাগলো। তিতলি, 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 তুমি কোথায়? তিতলি। এই তো আমি। এদিকে এসো, এসো এইদিকে। রিভু দেখল তিতলি একটা বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে তার মুখ খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু গলাটা যে তারই তাতে সন্দেহ নেই রিভুর। সে প্রশ্ন করল, কিন্তু তুমি তো গাড়িতে ছিলে, তাহলে গাড়ি থেকে নামলে কখন? আর এখানেই বা কি করছো? দেখো, জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। চলো তোমাকে বাড়ি পৌঁছে আসি, অনেক রাত হলো। তিতলি এইবার একটু করুণার স্বরে বলল, অনেকক্ষণ ধরে এখান থেকে একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। এই ভিতর থেকে কেউ হয়তো বিপদে পড়েছে। চলো না, চলো না একবার এগিয়ে গিয়ে দেখি। আরে ধুর, ওসব কিছু না,
বাঁশে বাঁশে ঘষা লেগে অমন শব্দ হচ্ছে। ও শব্দ প্রায়ই হয় এখানে, তাই তো সবাই ভূত বলে এখানে কেউ আসে না সন্ধ্যের পর। তুমি বুঝি পাও না? তিতলির গলায় কেমন একটা রহস্যের আভাস পাওয়া গেল। যদি আমি ভয় পেতাম তাহলে কি এমন সন্ধেবেলায় তোমার সঙ্গে দেখা করতে আসতাম? ঠিক আছে, তাহলে চলো গিয়ে দেখি। যদি কেউ বিপদে পড়ে থাকে তাহলে সাহায্য করা যাবে, আর না থাকলে ফিরে আসা যাবে। রিভু কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ওকে চলো। রিভু নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে বাগানের ভিতর প্রবেশ করলো। তার পিছন পিছন ঢুকলো তিতলিও। ভিতরে ঢোকা মাত্রই রিভু শুনতে পেল আবার সেই কান্না। হ্যাঁ, এই কান্নাই সে গাড়ির ভিতরে বসে থাকা অবস্থায় শুনেছিল। আর এ কোনো গাছে ঘষা লেগে লাগার শব্দ নয়, সত্যিই কেউ খুব বেদনার সঙ্গে কেঁদে চলেছে। কিন্তু এখন এই সময় গ্রামের কোন মহিলার এত সাহস হলো যে এই বাগানে কাঁদতে যাবে? তাহলে কি শিবরাম বা মোহনের বাড়ির কেউ? এই কথা ভাবতে ভাবতে সে এগিয়ে চলল বনের গভীরের দিকে। এবার কান্নার শব্দটা খুব কাছ থেকেই আসছে। সে আরো একটু এগিয়ে গেল। হঠাৎ করে কান্নার শব্দটা থেমে গেল, আর তার জায়গায় শুরু হলো অন্য ধরনের একটা শব্দ। কচমচ করে কেউ যেন কিছু চিবোচ্ছে। শব্দটা তার ভীষণ কাছ থেকেই আসছে। হঠাৎ কাঁধে একটা স্পর্শ অনুভব করে সচকিতে পিছনে ফিরে তাকালো রিভু। দেখল তিতলি তার কাঁধ চেপে ধরেছে। সে কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিল যে তিতলিও তার সঙ্গে ছিল, আর তার দৃষ্টি সামনের একটা প্রকাণ্ড বাঁশঝাড়ের দিকে। সে ফিসফিস করে বলল, ওইখান দিয়ে আসছে না? ওইখান দিয়ে আসছে না শব্দটা? রিভু কোনো উত্তর দিল না, শুধু তিতলির হাতটা নিজের কাঁধ থেকে নামিয়ে রাখল। তারপর এগিয়ে গেল। ঘন বাঁশ অশ্বত্থ বট দিয়ে ঘেরা এই জঙ্গল, তবে বাইরের দিকে শুধু বাঁশ গাছ আছে বলে এটাকে বাঁশবাগান বলেই বলা হয়। রিভু শব্দটা লক্ষ্য করে এগিয়ে গেল, আর তার নজর পড়ল বাঁশ গাছের পিছনে একটা ফাঁকা জায়গায়। সেখানে একটি দেহ পড়ে আছে। সেটা যে নারী মূর্তি তা বোঝা যাচ্ছে তার পরনের পোশাক দেখে। আর তার পেটের কাছে ঝুঁকে আছে একটা পুরুষ মূর্তি। আর আওয়াজটাও আসছে ওইখান থেকেই। কি করছে সে? রিভু হাতের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে এগিয়ে গেল তার দিকে। তার হাত কাঁপছে। এইবার সে যে দৃশ্য দেখল তাতে তার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা জলের স্রোত বয়ে গেল। সে নারী মূর্তিটার পেট ছিঁড়িয়ে মাংস খাচ্ছে এক পুরুষ মূর্তি। দুহাতে ফোনটা চেপে ধরল। তার হাত গলা একসঙ্গে কাঁপছে। কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, এই এই কে তুমি? এসব কি করছো? এই কথা শুনে পুরুষ মূর্তিটা উঠে দাঁড়ালো। ততক্ষণে রিভুর ফ্ল্যাশ লাইটের আলোটা গিয়ে পড়েছে সামনে পড়ে থাকা নারী মূর্তির মুখে। রিভুর মনে হলো এবার তার নিঃশ্বাস প্রশ্বাস সবই বন্ধ হয়ে যাবে, কারণ তার সামনে পড়েছিল তিতলির মৃতদেহ। কিন্তু তিতলি তো তার পিছনে আসছিল। তৎক্ষণাৎ সে পিছনে ফিরে তাকালো।
কেউ কোথাও নেই। তার চোখ ফেটে জল এলো এইবার। সামনে পড়ে থাকা তিতলির দিকে সে আবারও তাকালো। তার পেট থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। ঠোঁটের পাশ থেকে গড়িয়ে পড়েছে এক ধারা রক্ত। ফুঁপিয়ে কেঁদে উঠল সে, জড়িয়ে ধরল তিতলির মৃতদেহটাকে। গলা ফাটিয়ে সে কেঁদে উঠতে যাবে, এমন সময় তার নজর পড়ল সামনে দাঁড়িয়ে থাকা সেই পুরুষ মূর্তির মুখের ওপর। ফোনটা তার মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু ফ্ল্যাশ লাইটের আলোটা ওপর দিকেই ছিল, আর সেই আলোটা এখন গিয়ে পড়েছে সেই পুরুষ মূর্তির মুখে। এ কাকে দেখছে সে? এই যে তারই প্রতিমূর্তি। তিতলিকে সে ছেড়ে দিয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কাঁদতে কাঁদতে সে বলল, কে তুমি? আমার রূপ ধরে আমার তিতলিকে হত্যা করলে? কি ক্ষতি করেছিল আমার তিতলি তোমার যে তুমি ওকে এমনভাবে ছলনা করে মারলে? উত্তর দাও, উত্তর দাও। কেন তুমি আমার তিতলিকে মারলে? কি ক্ষতি করেছে আমরা তোমার? কারণ জানতে চাস? তাহলে শোন, তুই আর তোর ওই তিতলি দুজনেই আমাদের উপস্থিতিকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলিস, হ্যাঁ? আর যারা আমাদের নিয়ে সন্দেহ প্রকাশ করে তারা আর কেউ বেঁচে থাকে না। কেউ আর বেঁচে নেই এই গ্রামে যারা আমাদের নিয়ে সন্দেহ করেছিল। তুই সেদিন তোর বন্ধুকে বলছিলিস না যে গ্রাম থেকে যাওয়ার আগে তুই প্রমাণ করে যেতে চাস যে আমরা কেউ নেই? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? গ্রাম ছেড়ে আর তুই যেতে পারবি না রে রিভু। তার গ্যারান্টি আমি তোকে দিচ্ছি। আর একটা কথা, ওয়েলকাম টু প্রেতপুরি রিভু। আর কিছুক্ষণের মধ্যেই তুইও আমাদের একজন হয়ে যাবি। এই কথাটা বলার প্রায় সঙ্গে সঙ্গে পুরো বাগানটা যেন দুলে উঠল। রিভু দেখল বাগানের চারদিক থেকে সারে সারে লোক, না একটু ভুল বললাম, প্রেত বেরিয়ে এসেছে। তাদের অনেককেই সে চেনে। সব থেকে আগে যে হেঁটে আসছে সে আর কেউ না, তিতলি। তার দুপাশে শিবরাম ও মোহন। রিভু আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে পেছন দিকে ছুট দিল। সে শুনতে পাচ্ছে শয়ে শয়ে লোক তার পিছনে ছুটে আসছে। হঠাৎ পায়ে কি যেন আটকা লেগে সে পড়ে গেল মাটিতে। তার মাথাটা গিয়ে লাগলো একটা প্রকাণ্ড বট গাছের গুঁড়ির ওপর। তারপরেই তার চারিপাশ অন্ধকার হয়ে গেল। অনেক লোকের কোলাহলে রিভুর জ্ঞান ফিরল। চোখ খুলে দেখল
সে পড়ে আছে সেই বট গাছের নিচে, আর বাঁশবাগানের চারিদিকে টর্চের আলো। আর তার সাথে সে যেন তার মায়ের গলাও পাচ্ছে। তাড়াতাড়ি উঠে সে ছুটল বাইরের দিকে। সেখানে পৌঁছে সে দেখল একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, আর তার মাকে তার বাবা জড়িয়ে ধরে আছে। তার মা অঝোর নয়নে কেঁদে চলেছে। অন্যদিকে প্রধানের স্ত্রী প্রধান ও তাদের পরিবারের অনেকেও কাঁদছে। সে মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা, মা তুমি কাঁদছো কেন মা? দেখো, আমি দাঁড়িয়ে আছি, আমার কিছু হয়নি, সামান্য মাথায় চোট লেগেছে মা। বাবা, তুমি তো মাকে একটু বোঝাও। কি হলো, তোমরা আমার সঙ্গে কথা বলছো না কেন? আমার কথায় কান দিচ্ছ না কেন? হঠাৎ রিভু কি মনে হতে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কাঁপা কাঁপা পায়ে সে এগিয়ে গেল দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটার দিকে। সেখানে সাদা চাদরে ঢাকা দুটো দেহ। আচমকা একটা দমকা হাওয়ায় সেই দুটো খুলে গেল, আর তার চোখ পড়ল সেই চাদরের তলায় থাকা দুটো মূর্তির ওপর। তার চোখ বড় বড় হয়ে গেল। সে দেখল একটা তিতলি, আর অন্যটাতে সে নিজে শুয়ে আছে। তার মাথায় একটা প্রকাণ্ড ক্ষত চিহ্ন। হাত, পা, পেট, মুখ সব জায়গা থেকেই কেউ যেন মাংস ছিঁড়ে ছিঁড়ে খুবলে খেয়েছে। সে থ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে তার মা, বাবা, প্রধান গিন্নি ও প্রধান শেষে অ্যাম্বুলেন্সে উঠে বসল। রিভু তাড়াতাড়ি দৌড়ে বাঁশবাগানে গিয়ে ঢুকল। আর ঢোকা মাত্রই সে দেখল হাসি মুখে সেখানে দাঁড়িয়ে আছে তিতলি। সে বলল, বস, তোমায় বলেছিল না, ওয়েলকাম টু প্রেতপুরি। 5 মাস পর বর্ধমানের এক গ্রামে ফটোশ্যুট করতে এসেছে অতীন ও ধীরেন। গ্রামের বড় রাস্তায় ঘুরে ঘুরে ফটো তুলতে তুলতে তারা এসে পড়েছে গ্রামের শেষ দিকের ছোট্ট রাস্তাটার সামনে। ক্যামেরায় চোখে ঠেকিয়ে হঠাৎ অতীন বলল, ব্রো, ওই দেখ বাঁশবাগানের আগের জায়গাটা কেমন বেড়া দেওয়া রয়েছে। হ্যাঁ রে ভাই, তাই তো দেখছি। চল তো একটু এগিয়ে গিয়ে দেখি। আরে ভাই, এই দেখ, এতে আবার একটা ওয়ার্নিং এর সাইনবোর্ডও লাগানো আছে। কি লেখা আছে ওটা? এটা পার করে গেলে নিজের জীবনের ঝুঁকি আপনি নিজেই নেবেন। যত সব বোগাস জিনিস। একদম ভাই, এইসব গ্রামের লোকেরা কখনোই শোধরাবার নয়। চল তো দেখি কি আছে। চল চল। দুজনেই বেড়া টপকে ভিতরের দিকে হেঁটে চলল। কিন্তু তারা লক্ষ্য করল না যে তাদের পিছনে আরও দুজন নিঃশব্দে চলেছে। তাদের দুজনের মুখেই কুটিল হাসি, আর তারা তাদেরই ছায়া মূর্তি। Welcome to প্রেতপুরি। শুনছিলে প্রেতপুরি। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে তিতলি, পূজা, রঞ্জন, রাজ, শিবরাম, রূপম, মোহন,
আকাশ, অতীন, পীযূষ, ধীরেন, শুভঙ্কর। গল্পের সূত্রধার ও অনিতার ভূমিকায় ও বিশেষ সহযোগিতায় আমি শ্বেতা। রচনা, গল্প পাঠে রিভু ও পরিচালনায় অরূপ। পোস্টার নীলেশ। তাহলে এইবার তোমাদের পালা। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো ও অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে এখনকার মতো বিদায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রাখো BS6 2.0 কে। বিদায়।